সানরাইজ একাডেমি 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। তোমরা যারা এবছর নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের যে বাংলা বিষয় রয়েছে, বাংলা বিষয়ের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো লাইন ধরে ধরে আমরা বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সুবিধার জন্য তুলে ধরব। আজকে তোমাদের যে প্রথম যে সেমিস্টার পরীক্ষা রয়েছে, মানে তোমাদের প্রথম যে 40 নম্বরের ইউনিট পরীক্ষা হবে, সেই 40 নম্বরের ইউনিট পরীক্ষায় যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন, এবং যে কবিতাটার লেখক হচ্ছে পাবলু নেরুদা। তা সেই পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতাটা আমরা আজকে লাইন ধরে ধরে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। দেখো, কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন এবং লেখক হচ্ছে একজন বিদেশি লেখকের লেখা একটা কবিতা, এবং এই কবিতাটাকে বাংলায় একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, তার নাম হচ্ছে নবারুণ ভট্টাচার্য, তিনি এটাকে বাংলায় তর্জমা মানে অনুবাদ করেছেন। তোমাদের এখানে এই অনুবাদটি পাঠ্য দেওয়া হয়েছে এবং অনুবাদটির নাম দেওয়া হয়েছে অসুখী একজন। কবিতাটার মূল গ্রন্থের নাম হচ্ছে পাবলু নেরুদার লেখা একটা বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটার নাম হচ্ছে এক্সট্রা ভ্যাগারিয়া। সেই এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত লা দিস দিচাদা নামক কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন, এবং নবারুণ ভট্টাচার্য তার বিদেশি ফুলের রক্তের ছিটা নামক যে কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থে এই কবিতাটাকে স্থান দেন। তা তোমাদের যে লেখক পরিচিতি অংশ দেয়া থাকে, সেই লেখক পরিচিতি অংশ থেকে তোমরা জেনে নেবে তোমাদের যে পাবলু নেরুদা সম্পর্কে। পাবলু নেরুদা একজন চিলিয়ান বিখ্যাত কবি ও সাহিত্যিক। তার প্রকৃত নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেয়ন্স বাসোয়ালতো। পাবলু নেরুদা নামটির উৎস হচ্ছে চেক লেখক যা নেরুদা, এবং পাবলু নামটির উৎস পাবলু পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। কবি পাবলু নেরুদা সারা জীবনে অসংখ্য কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ এবং গদ্যগ্রন্থ রচনা করেছেন। এগুলো তোমরা তোমাদের যে রেফারেন্স বই রয়েছে, সেই রেফারেন্স বইয়ের কবিতার উৎস অংশে পেয়ে যাবে। তো আজকে আমি আর এখানে বেশি কিছু বলছি না। কবিতাটার যে মূল পাঠ্য, সেই মূল কবিতার যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তু সম্পর্কে আমি একটুখানি আলোচনা করে কবিতাটির লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ আলোচনা করব। দেখো, কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে একজন যুদ্ধগামী সৈনিক, তিনি যুদ্ধক্ষেত্রে চলে গেছেন। আমরা জানি আমাদের দেশের যারা সৈনিক রয়েছে, তাদের উপরে দেশকে রক্ষা করার দায়িত্ব রয়েছে, তাই তাদের কাছে পরিবার পরিজনের থেকে দেশ অনেক বেশি আপনজন। তা কবিতাতেও কবি পাবলু নেরুদা এমনই একজন যুদ্ধগামী সৈনিকের কথা উল্লেখ করেছেন, যিনি যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন আর বাড়িতে অপেক্ষায় রয়ে যাচ্ছে তার প্রিয়তমা স্ত্রী। তার প্রিয়তমা স্ত্রী জানেন না যে সেই যুদ্ধগামী সৈনিক আর যুদ্ধক্ষেত্রে ফিরে আসবেন কি না। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের ফলে সমস্ত সমতলে আগুন ধরে যায়, ঠিক আছে, মন্দির মসজিদ সমস্ত কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কবিতা কথকের যে প্রিয় বাড়িটি ছিল, সেই বাড়িটাও ধ্বংস হয়ে যায়। বাড়ির যা কিছু সৌন্দর্যপূর্ণ জিনিস ছিল, সেগুলো সবই ধ্বংস হয়ে যায়। যেখানে শহর ছিল, সেই শহরও পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। কারণ যুদ্ধ এমন একটা জিনিস, যে যুদ্ধ থেকে কোনো কিছুই রেহাই পায় না। তা সেই যুদ্ধের তাণ্ডবের কারণে শিশু থেকে বৃদ্ধা, অর্থাৎ আবাল বৃদ্ধা বনিতা, এমনকি দেবতার মন্দির মসজিদ, কোনো কিছুই সেই যুদ্ধের হাত থেকে রেহাই পেল না। সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এবং কবিতাটা শেষ অংশে এসে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র একটা জিনিসের অস্তিত্ব এখানে রয়ে গেল। সেটা কি না, সেটা হলো কবিতা কথকের প্রিয়তমার, কবিতা কথকের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু কখনোই ধ্বংস হলো না। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে কবি পাবলু নেরুদা অত্যন্ত সহজ সরলভাবে আমাদের সামনে একটা জিনিস তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি না, যুদ্ধ সব কিছুকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের যে স্নেহ ভালোবাসা, অর্থাৎ কবিতার কথকের প্রতি, কবিতা কথকের প্রিয়তমার যে প্রেম ভালোবাসা, সেটা কখনোই ধ্বংস হয় না। এই বিষয়টা কি পাবলু নেরুদা এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই বিষয়টা কি আমাদের এই কবিতা থেকে বুঝতে হবে। দেখো, এবার কবিতাটা আমি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করছি। দেখো,
অসুখী একজন পাবলু নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। কবিতার কথক বলছেন, কবিতার কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় মানে বাড়িতে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি কোথায় গেলেন? তিনি যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। দূর দূরে মানে অনেক দূরে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে মানে কে? কবিতা কথকের প্রিয়তমা, অর্থাৎ কবিতা কথকের স্ত্রীর কথা বলা হয়েছে। কবিতা কথকের প্রিয়তমা সে জানতো না যে কবিতা কথক অর্থাৎ সেই যুদ্ধগামী সৈনিক আর যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবে কি না। কারণ আমরা জানি যুদ্ধ এমন একটা জায়গা, সেখানে যদি যুদ্ধে গিয়ে যদি জয়লাভ করা যায়, শত্রুপক্ষ বা প্রতিপক্ষকে যদি যুদ্ধক্ষেত্রে আমরা পরাজিত করতে পারি, তবেই আমরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারবো। নয়তো কখনো আমরা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে শত্রুর কাছে মৃত্যুবরণ করব, তখন আর আমাদের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা হবে না। সেই কারণেই কবি একথা বলেছেন। দেখো, তারপরে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ এই যে যুদ্ধগামী সৈনিক, তিনি যুদ্ধক্ষেত্রে চলে গেছেন, বাড়িতে অপেক্ষায় রয়ে গেছেন তার প্রিয়তমা স্ত্রী। এরপর সময় যে একটু একটু করে পেরিয়ে যাচ্ছে, সেই যুদ্ধগামী সৈনিক আর যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেননি। এরপর সময় একটু একটু করে পেরিয়ে যাচ্ছে, সেটাকে কবি বিভিন্ন দৃষ্টান্ত বা বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। দেখো, এখানে তিনি বলছেন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর, তোমরা জানো কুকুর রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যায়, আর গির্জার যে নান বা সন্ন্যাসিনী তিনি প্রত্যহ গির্জায় যান, সেখানে গিয়ে ঈশ্বরের আরাধনা করে আবার সেখান থেকে ফিরে আসেন। অর্থাৎ এই গির্জার নান বা সন্ন্যাসিনীর গির্জায় হেঁটে যাওয়া এবং গির্জায় যাওয়া আর কুকুরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সময় তার স্বাভাবিক গতিতে বয়ে চলে, সময় কখনো থেমে থাকে না। তাই পরের লাইনে তিনি বলছেন যে এভাবেই একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ বলতে কবিতার কথক এখানে বলছেন বা কবি এখানে বোঝাতে চাইছেন যে যুদ্ধগামী সৈনিক তিনি যে যুদ্ধক্ষেত্রে চলে গেছেন, তার বাড়িতে তার পরিবারে তার একটা স্মৃতি রয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে আমরা জানি, আমরা যখন আমাদের জীবন থেকে আমাদের কোনো প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলি, তখন সেই প্রিয়জনের স্মৃতি আমাদের কাছে কিছুদিনের জন্য থেকে যায়, কিন্তু যখন সময় একটু একটু করে পেরিয়ে যায়, সেই সময়ের সেই বহমনতায় সেই প্রিয়জনের স্মৃতি আস্তে আস্তে করে আমাদের কাছে ধূসর হয়ে যায়, অর্থাৎ তার স্মৃতি আস্তে আস্তে করে আমাদের মন থেকে মুছে যায়। তা সেই কবিতা কথকের বাড়িতে তার পরিবার পরিজনের কাছে তার যে স্মৃতি ছিল, সেই স্মৃতিটা আস্তে আস্তে করে কি হলো, ধূসর হয়ে গেল, ঘাস জন্মালো রাস্তায়। এটার মধ্যে দিয়ে কবি এই ব্যঞ্জনার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে কবিতা কথকের পরিবার জীবনে তার যে স্মৃতি সেটা আস্তে আস্তে ধূসর হয়ে এলো। পরের লাইন, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপরে কবি বলছেন যে কবিতা কথক যখন যুদ্ধক্ষেত্রে চলে গেছেন, বাড়িতে অপেক্ষায় রয়ে গেছেন তার প্রিয়তমা, তিনি জানেন না যে যুদ্ধগামী সৈনিক তিনি আর ফিরে আসবেন কি না। এরপর সময় আস্তে আস্তে করে পেরিয়ে যায়। তারপরে কবি বলছেন যে তার কাছে, অর্থাৎ কবিতা কথকের স্ত্রী অর্থাৎ তার প্রিয়তমার কাছে সময়টা খুবই কঠিন হয়ে ওঠে, মানে তিনি যেন সময়টা কিছুতেই পার করতে পারেন না, অর্থাৎ তার সেই বিরহ বেদনাপূর্ণ সময়টা কিছুতেই যেন অতিবাহিত হতে চায় না। তাই কবি তার কাছে মানে সেটাকে বোঝানোর জন্য তিনি বলছেন যে তার কাছে সময়টা যেন একটার পর একটা পাথরের মতো বোঝার মতো তার মাথার উপরে নেমে আসছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কবি বলছেন তারপর যুদ্ধ শুরু হলো। যুদ্ধকে কবি এখানে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। এটাই আমাদের বুঝতে হবে যে যুদ্ধ, আগ্নেয়গিরি থেকে যখন লাভা উদগীরণ হয়, আমরা জানি সেই লাভা যেমন সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তেমনি যুদ্ধও সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। তাই কবি বলছেন যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু এলো না। সেই যুদ্ধের তাণ্ডবে শিশু থেকে বৃদ্ধা, শিশু বাড়ি মানে হচ্ছে শিশু থেকে বৃদ্ধা সকলেই যুদ্ধের তাণ্ডবের কারণে মারা গেল।
শুধুমাত্র সেই মেয়েটির মৃত্যু হলো না, আসলে সেই মেয়েটির নয়, এখানে কবি বোঝাতে চেয়েছেন কবিতা কথকের প্রিয়তমার, তা কবিতা কথকের প্রতি যে স্নেহ ভালোবাসা বা প্রেম সেটা কিন্তু তখনও জীবিত রইল। এরপর সমস্ত সমতলে আগুন লেগে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে অর্থাৎ সমগ্র দেশ জুড়ে আগুন জ্বলে গেল। শান্ত হলুদ দেবতারা অর্থাৎ কবিতায় কবি দেবতাদের এখানে তিনটে বিশেষণ ব্যবহার করেছেন। প্রথমত তিনি দেবতাদের শান্ত বলেছেন, শান্ত কথাটির মধ্যে দিয়ে দেবতাদের যে প্রশান্ত মূর্তি বা বিগ্রহ সেটাকে তিনি বুঝিয়েছেন। দ্বিতীয়ত তিনি হলুদ বলেছেন। হলুদ কথাটার অর্থ এখানে দেবতাদের যে বিবর্ণ উপস্থিতি, সেই বিবর্ণ উপস্থিতিকে বোঝানোর জন্য কবি এই হলুদ কথাটি ব্যবহার করেছেন। কারণ আমরা জানি যে আমরা মানুষেরা যখন সংকটের মুখে পড়ি তখন আমরা সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঈশ্বর বা দেবতা বা আল্লাহের শরণাপন্ন হই। কিন্তু যখন সেই দেবতার মন্দিরই যখন যুদ্ধের তাণ্ডবের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বা সেই দেবতার যখন নিজেদের অস্তিত্বই টিকিয়ে রাখতে পারছে না, তখন তারা মানুষকে কিভাবে এই সংকট থেকে বাঁচাবে। তাই কবি তাদের যে থেকেও না থাকার অবস্থা অর্থাৎ তাদের বিবর্ণ উপস্থিতিকে বোঝাতে এখানে শান্ত হলুদ কথাটা বলেছেন। আর হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল মানে তারা যে সেই দীর্ঘ সময় ধরে অর্থাৎ একদম আদিম লগ্ন থেকে তারা যে সেই মন্দিরের মধ্যে একভাবে রয়ে গেছে সেটাকেই কবি ধ্যানমগ্ন অবস্থার সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধের তাণ্ডবের ফলে কি হলো, দেবতাদের সেই বিগ্রহ সেই মন্দির থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল মাটিতে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ তারা যেভাবে ধ্যানমগ্ন হয়ে স্থিরভাবে ছিল তাদের আর সেই স্থিরভাবে থাকা হলো না। অর্থাৎ যুদ্ধের তাণ্ডবের কারণে সব কিছু যে ধ্বংস হয়ে গেল সেটার দৃষ্টান্ত কবি এখানে তুলে ধরেছেন। সেই মিষ্টি বাড়ি আর সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীল জলতরঙ্গ সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এরপর কবি বলছেন কবি তার কথক তার কাছে তার সেই বাড়িটা তার কাছে ছিল খুবই প্রিয়, তাই কবি তার কথক তার বাড়িটাকে মিষ্টি বাড়ি বলেছেন। এবং তার বাড়ির পাশে যে সুন্দর গোলাপ ফুলের বাগান ছিল, ছড়ানো করতলের মতো তার পাতা ছিল, মানে হাতের তালুর মতো বড় বড় তার পাতা, সুন্দর ফুল ছিল। আর তার বাড়িতে যে ঝুলন্ত বিছানা ছিল, বাড়ির বারান্দা, সেই বাড়ির বারান্দায় যে ঝুলন্ত বিছানা ছিল সেই ঝুলন্ত বিছানায় শুয়ে তিনি অনেক কিছু কল্পনা করতেন। আর তার একটি বাদ্যযন্ত্র ছিল, প্রাচীন জল তরঙ্গ, মানে জল এক গিটার জাতীয় কোনো বাদ্যযন্ত্রের কথা কবি এখানে বলেছেন, যেটা দিয়ে সেই কবিতার কথক বা যুদ্ধকামী সৈনিক তার অবসর যাপন করতেন বা অবসর সময়ে তার মনোরঞ্জনের জন্য সেটাকে তিনি ব্যবহার করতেন। আর সেই ঘরের চিমনি সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবিতা কথক বা যুদ্ধকামী সৈনিক তার যে সে প্রিয় বাড়িটা ছিল, সেই বাড়ির যে পরিবেশ সমস্ত কিছু অর্থাৎ বাগান থেকে শুরু করে প্রাচীন জল তরঙ্গ, চিমনি যা কিছু ছিল সব কিছু যুদ্ধের তাণ্ডবের কারণে ধ্বংস হয়ে গেল। এরপরে কবিতার কথক বলছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে ছিল শহর অর্থাৎ যুদ্ধের ফলে সমগ্র শহরের চেহারাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। তোমরা জানো কাঠ কয়লা শ্মশানে পড়ে থাকে, অর্থাৎ শ্মশানে যখন মানে মৃতদেহ যখন জ্বলে যায়, পুড়ে ছাই হয়ে যায়, যে অবশিষ্ট অংশটুকু পড়ে থাকে সেটাকে বলা হয় কাঠ কয়লা। অর্থাৎ যুদ্ধের তাণ্ডবের কারণে কবিতা কথক বলছেন যুদ্ধের তাণ্ডবের কারণে সমগ্র শহরের চেহারাটা একটা ধ্বংসস্তূপের মতো হয়ে উঠল। তাই কবি এইভাবে বর্ণনা দিয়েছেন। আর কি রইল, শহরের যে মোড়ে মোড়ে বড় বড় পাথরের যে বিগ্রহগুলো থাকে, যে মূর্তিগুলো থাকে, যে স্ট্যাচুগুলো থাকে, সেই বীভৎস পাথরের মূর্তির বীভৎস মাথা আর দুমড়ানো লোহা অর্থাৎ লোহার স্তম্ভ যেগুলো ছিল যুদ্ধের তাণ্ডবের আঘাতের কারণে সেগুলো সব দুমড়ে মুচড়ে গেছে।
আর রক্তের একটা কালো দাগ, আর সেই স্তম্ভের গায়ে লেগে থাকা রক্তের কালো দাগ, এটা ধ্বংসের প্রতীক বা ধ্বংসকে নির্দেশ করছে। অর্থাৎ তোমরা জানো কেটে গেলে রক্ত যখন বেরোয় তখন সেই রক্ত লাল হয়, কিন্তু পরবর্তীকালে যখন সেই রক্ত শুকিয়ে যায় সেটা কালো হয়ে যায়। অর্থাৎ রক্তের এই কালো দাগের মধ্যে দিয়ে কবি ধ্বংসের দিককে তুলে ধরেছেন। আর একদম শেষ লাইনে এসে কবি বলছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবিতার কথক বা যুদ্ধগামী সৈনিক তার প্রিয়তমার, তার জন্য যে অপেক্ষা, অর্থাৎ তার প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু কখনোই ধ্বংস হলো না।